স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। অন্তর্বর্তী সরকারের চুক্তির আওতায় মিয়ানমার থেকে চালের প্রথম চালান দেশে পৌঁছানোর পর খালাস কার্যক্রমের প্রস্তুতি শুরু হয়েছে। গেল রাত 10:30টার দিকে প্রায় 22,000 টন চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ে বিকেলে শুরু হয় খালাসের কার্যক্রম। শিপিং এজেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে রওনা হয়ে গেল রাতে এমভি গোল্ডেন স্টার নামের চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। দুপুরে বন্দরের জেনারেল কার্গো বার্থের 9 নম্বর জেটিতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে চাল খালাস শুরু হয়। অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, সরকার মিয়ানমার থেকে 1,05,000 টন চাল ক্রয়ের চুক্তি করেছে। ভারতের চালের পাশাপাশি মিয়ানমারের চাল দেশের চালের বাজারে স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলেও জানান তারা। এছাড়া নতুন করে পাকিস্তান থেকে চাল ক্রয়ের চুক্তি হয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি এলাকায় আছেন আমাদের সহকর্মী কাজী মাহফুজ। চাল খালাসের বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। মাহফুজ, জানাবেন যে চাল খালাস কার্যক্রম তো শুরু হয়েছে আমরা বলছিলাম, এবং পরবর্তী চালান সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? তন্ময়, আপনি সূচনাতে যেমনটি বলছিলেন যে মিয়ানমার সরকারের সাথে G2G পদ্ধতিতে যে চাল আমদানির চুক্তি হয়েছে, সেখানে 1,05,000 টন চালের মধ্যে প্রথম চালানটি 22,000 টনের যে প্রথম চালান, সেটি আজ দুপুরেই চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটিতে এমভি গোল্ডেন স্টার জাহাজ যেটি রয়েছে সেটির মাধ্যমে পৌঁছেছে। এবং এই মুহূর্তে আসলে চালগুলো খালাসের যে কার্যক্রম সেটি মূলত শুরু হবে। আমরা একটু আগে কথা বলেছি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে চাল খালাসের কার্যক্রমগুলো তারা একটু পরেই শুরু করবেন। সেক্ষেত্রে আসলে এখানে শিপিং এজেন্টের যে কর্মকর্তারা আছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, এবং এর পরপরই যে চালান কার্যক্রম খালাস কার্যক্রমের পরেই মূলত এই চালগুলো নিয়ে যাওয়া হবে সরকারি যে গোডাউনগুলো রয়েছে সেখানে। আমরা বলে রাখি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু দেশের বাজারে চালের দাম অনেকটা ঊর্ধ্বমুখী। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে চালের কোনো সংকট নেই, এরপরও আসলে কেন দাম বাড়ছে সেটি নিয়ে জনমনে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমারের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির আলোকে প্রথম চালানটি এসে পৌঁছেছে। এর সাথে আরও একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই বড় জাহাজটিতে করে মূলত 22,000 টন চাল এসেছে। একই সাথে আরও একটি ছোট জাহাজে করে একই চালানের 2,500 টন চালও কিন্তু এসেছে। অর্থাৎ সব মিলিয়ে প্রথম চালানে আমরা একটু আগে নিশ্চিত হয়েছি 24,500 টন চাল এসে পৌঁছেছে বন্দরে, এবং আজকে হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই পুরো চালগুলো খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে। আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখি যে মিয়ানমারের পাশাপাশি কিন্তু চালের বাজারকে নিয়ন্ত্রণ রাখার জন্য, সরবরাহ চেইনটি স্বাভাবিক রাখার জন্যই আমরা জানতে পেরেছি যে পাকিস্তান থেকেও কিন্তু 1,00,000 টন চাল আমদানি করা হবে। ভারত থেকে তো আমদানি হচ্ছেই, পাশাপাশি আরও একটি দেশের কথা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে ভিয়েতনাম থেকেও কিন্তু চাল আমদানি করা হবে, সেই তথ্যটি আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে বলা যায় যে চাল যে জ্বালানটি এসেছে সেটির খালাস প্রক্রিয়া শুরু হবে একটু পরেই, এবং এর মধ্য দিয়ে আসলে চালের বাজারের যে একটা অস্থিরতা সেটি নিয়ন্ত্রণে আসবে, এমনটি জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। নৌপথের নিরাপত্তা নিশ্চিত ও ঘাটে চাঁদাবাজি বন্ধের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে ভোলার দৌলত খানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাট পরিদর্শনে এসে এই নির্দেশ দেন তিনি। ঝড় বৃষ্টিতে বাদলে যাতে সিকিউরড প্ল্যাটফর্ম থাকে, লঞ্চ ভিড়তে থাকে, মানুষ প্রপারলি নামতে পারে, উঠতে পারে, এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন, আমি আবার বলছি, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে, মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে। আমি আসছি জায়গাটা দেখতে, কারণ আমাদের কাজ অতি সত্বর শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হতে হবে।
শেখ হাসিনাকে দেশে ফিরে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে দলের কর্মী সম্মেলনে কথা বলেন তিনি। সম্মেলনকে কেন্দ্র করে শহরের টাউন ফুটবল মাঠে নামে মানুষের ঢল। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দলীয় প্রধানের বক্তব্য তুলে ধরা হয় নানা দিক নির্দেশনা। একা থাকার দুঃখ বড় মোটা। চলে আসেন, আমাদের কাছে আসেন, আমরা কাশেমপুরে আপনাদেরকে ভালো জায়গা করে দেব। বীর যোদ্ধারা আবার স্লোগান তুলেছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরা তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, ঠিকই তোমরা বলেছো, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। একটা মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামব না। লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার, এমন তথ্য জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণ শিল্পের অংশীজনদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে চৌফলন্ডিতে লবণের মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় চৌফলদন্ডিতে স্থানীয় চাষিদের কাছে তাদের সমস্যার কথা শোনেন শিল্প উপদেষ্টা। লবণের ন্যায্য মূল্য না পাওয়া, দালাল চক্রের দৌরাত্ম্য, চাষের জন্য খাস জমি না পাওয়া সহ নানা সমস্যার কথা তুলে ধরেন চাষিরা। উপদেষ্টা বলেন, লবণের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার পাইলট প্রকল্প হাতে নিয়েছে। চৌফলদন্ডিতে লবণ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে। এছাড়া চাষিরা যেন লবণের ন্যায্য মূল্য পায় সে বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমরা মূলত যারা লবণ চাষি তাদের অধিকার রক্ষা করে যেই লবণটা যেন বাংলাদেশের এটা পণ্য যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, এর জন্য চেষ্টা করছি এবং এর জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার আমাদের পক্ষ থেকে স্বল্প সময়ে সেটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। দুপুরের দিকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। এ সময় তিনি পঞ্চগড় পৌরসভার প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেন সার্জিস আলম। যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো দ্বিমত করব না, কিন্তু যদি এটা বলা হয় যে এবছর জুন, এটা আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক। তো সেই জায়গায় আমরা মনে করি যে একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। তো সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি। সাভারের ধামরায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে স্থানীয় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকে মিছিল নিয়ে সমবেত হন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে শুরু হয় সমাবেশ। এতে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তমিজ উদ্দিন সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা তুলে ধরেন বক্তারা। সমাবেশে বিএনপি সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গোপালগঞ্জ ও চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। সকাল 6টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়কের
হিরণ্যকান্দি এলাকায় বাস চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। নিহতদের সবার বাড়ি কাশিয়ানীর পোনা কাদিরপাড়া গ্রামে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনা গ্রামে একটি বাস হিরণ্যকান্দি এলাকার সাম্পান রেস্টুরেন্টের সামনে এলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক সহ অন্য 2 আরোহীর মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত 2:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিশ্ব ইজতেমা উপলক্ষে মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফুদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ ইজতেমা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পূর্ণ হওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ইজতেমা ময়দানে 50% কাজ সম্পন্ন হয়েছে। তাই গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী এবছর চটের পরিবর্তে টিনের ছাউনি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ও মুসল্লিরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। আগামী 31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনেকগুলো কাজ হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে ভিতরে ইন্টারনাল যে রোড কমিউনিকেশন, টয়লেট ফেসিলিটিসের বিষয়গুলো আছে, পানির বিষয়গুলো আছে, সেই কাজগুলো এখন চলমান আছে। আমরা বেশ কিছু চলমান কাজ দেখে আসছি এবং বাকি কাজগুলো আমরা ইজতেমার যে নির্ধারিত সময় তার আগেই আসলে সম্পন্ন করতে পারবো এই আশা আমরা করছি। এই ছিল এখন জনপদে। যাবার আগে জানাতে চাই, সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন এখন টেলিভিশন, ভিজিট করতে হবে facebook.com/tv.এখন। আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।